বিএনপির প্রতি আস্থা রাখতে চাইছে মানুষ, আস্থা নষ্টে কাজ করলে প্রশ্রয় নয়, সতর্ক করলেন তারেক রহমান। জনগণের বিপক্ষে গেলে 5 আগস্টের পরিণতির হুঁশিয়ারি। রেলের রানিং স্টাফদের ধর্মঘটে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, দিনভর দুর্ভোগ। যৌক্তিক দাবি মানা হয়েছে, নতুন বরাদ্দ সম্ভব নয়, জানালেন উপদেষ্টারা। শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন। প্রধান উপদেষ্টার কাছে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন। প্রচলিত আইনেই হাসিনাকে দেশে ফেরানো সম্ভব, আশা দুদক ডিজি। স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার আশ্বাসে 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার। জাতীয়করণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের সব প্রস্তুতি নিয়েছে কমিশন, ইইউকে জানিয়েছে সিইসি। ডিসেম্বর সামনে রেখে প্রস্তুতি চলছে, বললেন ইসি সানাউল্লাহ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ বিএনপির প্রতি আস্থা রাখতে চাইছে। যে এই আস্থা নষ্ট করবে তাকে প্রশ্রয় দেওয়া হবে না। মুখে যা বলা হচ্ছে তা কাজে বাস্তবায়ন করার কথাও বলেন তারেক রহমান। বলেন, জনগণ ছাড়া নাম সর্বস্ব নেতা হয়ে কোনো লাভ নেই। জনগণের বিপক্ষে গেলে 5 আগস্টের পরিণতির কথা স্মরণ করিয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। সাতক্ষীরায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রশিক্ষণ কর্মশালায় জনসম্পৃক্ততা বিষয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, কে জনপ্রিয় সে সিদ্ধান্ত নেবে জনগণ। জনগণকে নিয়ে এই দেশের মালিক হচ্ছে জনগণ। এন্ড অফ দ্য ডে কিন্তু জনগণ ডিসাইড করবে আমরা পপুলার কি পপুলার না। এন্ড অফ দ্য ডে, দিনের শেষে এটা কিন্তু ডিসিশন নেবে জনগণ। কাজেই বক্তৃতা বিবৃতিতে মাঝে মাঝেই আমি একটি কথা বলি, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। আপনি একজন রাজনৈতিক কর্মী বা একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার পিছনে যদি পাবলিকই না থাকে তো আপনি কিসের রাজনৈতিক নেতা, কিসের রাজনৈতিক কর্মী? আপনার পিছনে যদি পাবলিকই না থাকে, ও নাম সর্বস্ব নেতা আপনি হবে, তো লাভ আছে কোনো? ওরকম হয়তো কোনো লাভ নেই। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কোনো নেতা বা কর্মীর কারণে জনগণের আস্থা নষ্ট হলে তার দায় নেবে না দল। দল মাত্র নির্বিশেষ সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি, বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি। আজকে যেমন শুধু দলের সাথে সম্পর্ক ছিন্ন করছি, এর পরবর্তীতে সরকারি অবস্থানে থাকলে তখন যেহেতু আমাদের একটি সুবিধা থাকবে, অন্যায়কারী যেই হোক না কেন, আমরা মুখে যেটা বলি আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব। এর কোনো নড়চড় হবে না। জনবিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না আমরা। তারেক রহমান আরও জানান, শুধু বিএনপির নেতাকর্মীদের জন্য নয়, দেশ ও জনগণের জন্য 31 দফা দেয়া হয়েছে। সামনের নির্বাচন পর্যন্ত 31 দফা নিয়ে মানুষের ঘরে ঘরে যেতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন তিনি। আমার বক্তব্য বাড়াবো না। সিকান্দার রেহমান, বাংলা ভিশন, ঢাকা। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়েছেন অগণিত যাত্রী। রেলওয়ের পক্ষ থেকে বিকল্প হিসেবে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে, তবে বাসগুলোর ফিটনেস নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা। বিষয়টি অর্থ মন্ত্রণালয় দেখবে বলে জানিয়েছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পলাশ তালুকদারের ক্যামেরায় আরও বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের ডাকে চলমান কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চালক, গার্ড এবং টিকিট চেকাররা কাজে যোগ না দেয়ায় দূরপাল্লা সহ কোনো ট্রেন ছেড়ে যায়নি কমলাপুর স্টেশন। ঘটনা পরিদর্শনে এসে রেল উপদেষ্টা জানান, তাদের অনেক দাবি ইতিমধ্যে পূরণ করা হয়েছে। দাবির মধ্যে বহুলাংশে এটা পূরণ করা হয়েছে।
এটা অর্থ বিভাগে আমরা এতদিন ধরে পাঠাচ্ছিলাম এবং অর্থ বিভাগ সেই চিঠির জবাব দিয়েছে এবং কিছু দাবি আছে এবং আরও তাদের কিছু দাবি আছে। ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেক যাত্রী জানেন না কি কারণে বন্ধ ট্রেন চলাচল। আজকে কি জন্য রেল ধর্মঘট জানতে পারতেছি না। জানেন না? না, এখনো জানতে পারেন না? এখনো জানতে পারি না। বাসও আসে না, কই আইতেছে খালি আইতেছে সকাল থেকে। বেশিরভাগই দূরপাল্লার যাত্রী। স্টেশনে এসে বিপাকে পড়েন তারা। আমাদের পূর্বাভাস দেই নাই যে আমরা আজকে ধর্মঘট দেবো, এরকম কোনো পূর্বাভাস আমরা পাই নাই। আর যদি তারা টিকিট সেল দিয়ে থাকে তাহলে ধর্মঘটটা দিবে কেন? আমাদের প্রশ্ন হচ্ছে এইটা। যেতে পারতাম হয়তো 3টার আগে, এখন যাইতে হবে সন্ধ্যা 8টার পরে। যাত্রীদের জন্য বিকল্প হিসেবে বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে রেলওয়ে। তবে বাসের ফিটনেস নিয়ে প্রশ্ন অনেকের। যারা কাছে কিনারের যেগুলো মানুষ আছে ওনারা হয়তো যেতে পারেনি, কিন্তু যারা লং রুটে যারা বা লং ডিস্টেন্সে যারা আছে তাদের জন্য এই বাসে যাওয়া তো সত্যি খুব কষ্টের ব্যাপার। এই বাসে সম্ভব না। হাইওয়ে যেগুলো লং রোডের যেগুলো গাড়ি আছে এগুলো গাড়ি হলে হয়তো বা হতো। যাত্রীদের অভিযোগ স্বীকারও করলেন বিআরটিসি স্টাফরা। আমাদের ইনস্ট্যান্ট তো একটা ব্যবস্থা করতে হবে, তাই না? আমাদের গাড়ি তো অন্য রুটের গাড়ি আছে, ওই রুটে যদি আমরা সব গাড়ি নিয়ে আসি তাহলে তো আমাদের ওই রুটের যাত্রীরা তো ভোগান্তিতে পড়বে। ট্রেন চলাচল কবে স্বাভাবিক হতে পারে সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি স্টেশন ম্যানেজার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে, ওনাদের সাথে আলোচনার মাধ্যমে যে সমস্যা, এই সমস্যা থেকে উত্তরণ হইলে আমরা আপনাদেরকে জানাতে পারব। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রানিং স্টাফরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে যৌক্তিক বিষয় মানার পরও রেলওয়ে রানিং স্টাফদের জন্য নতুন করে আরও বরাদ্দ দেওয়া আপাতত সম্ভব নয় বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, রেলওয়ের আন্দোলনরত রানিং স্টাফদের ওভারটাইম সহ কিছু বিষয়ে 8-10 দিন আগেই বরাদ্দ দেওয়া হয়েছে। গ্র্যাচুইটি সহ বাকি দাবিগুলো আরও অনেকেরই আছে, তাই হঠাৎ করে এত অর্থের সংকলন করা কঠিন। জানান, মহার্ঘ ভাতা দেবার বিষয়ে অর্থ মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। বিদেশি মিশনে কর্মরতদের ভাতা এমনিতেই কম ছিল, ভাতা বৃদ্ধি যৌক্তিক হওয়ায় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের কিছু ইসে ছিল তাদের, কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যে বই দিয়েছি আমরা দিয়েছি। এতে মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরো সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন না, অর্থের সংকুলন তো আমার করতে হবে। দর্শক, রাজধানীর কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী মোবাশ্বের আহমেদ। রেল কর্মচারীদের আন্দোলনের খবর জানতে সরাসরি কথা বলছি তার সাথে। মোবাশ্বের, কমলাপুর স্টেশনের এখন অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? আপনি জানেন যে বারবার বিভিন্ন বৈঠকের পরেও কিন্তু রেলওয়ে স্টাফদের যেই কর্মবিরতি আসলে সেটা কিন্তু তারা কোনোভাবেই প্রত্যাহার করছে না। আমরা কমলাপুর স্টেশনে আছি এবং এখনো স্টেশন মাস্টার সহ যারা ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা রয়েছেন তারা মিটিং করছেন এবং কিছুক্ষণ আগে এখানে শ্রমিক ফেডারেশনের যিনি একজন নেতা তার সাথে তারা কথা বলেছেন এবং কথা বলার পর যেটা আমরা জানতে পেরেছি যে এই যে স্টাফদের যে কর্মবিরতি সেটা আসলে চলমান থাকবে এবং অনির্দিষ্টকালের জন্য তারা কর্মবিরতি পালন করবে। এবং এর কারণে কিন্তু আমি স্টেশনে আসার পর কিছু ভুক্তভোগী পেয়েছি। আসলে এখনও কিছু যাত্রী আসছে যারা বিষয়টা জানতেন না যে আজকে অবরোধ। চট্টগ্রামগামী কয়েকজন ছিল, তারা এসেছেন এবং আবার অনেকে আছেন যারা টিকিট কিনেছে কিন্তু অনলাইনে টিকিটটা কিনেছে, এখনও তারা টাকাটা ব্যাক পাচ্ছে না। এমনই একজনের সাথে আমি যদি কথা বলি তাহলে আপনার হয়তো বিষয়টা একটু পরিষ্কার হতে পারবেন। আচ্ছা, আমি যদি জানতে চাই আপনি স্টেশনে কখন এসেছেন এবং আপনি যে টিকিটটা কিনেছিলেন সেটার টাকাটাকে এখনও পেয়েছেন কিনা? আমি আসছি বিকেল 5টায়। মহানগর এক্সপ্রেস আমার ট্রেনের নাম, 9:20-এ ছাড়ার কথা ছিল। আমি সকালে 11টা থেকে 11:30টার মধ্যে এসে এখান থেকে কনফার্ম হয়ে গেছি যে যদি ট্রেন ওদের কর্মবিরতির কারণে যদি বন্ধ থাকে তাহলে বিকল্প হিসেবে ওনারা বিআরটিসি বাসে আমাদেরকে ওখানে ব্যবস্থা করে দেবে।
ওই হিসেবে আমি 11টাতে 11:30টার সময় এসে সিরিয়ালটা দিয়ে গেছিলাম। পরে ওনারা বলছে যে ঠিক আছে আপনি একটু বিকাল করে আসেন, আপনার যেহেতু ট্রেন 9:20 আপনি বিকাল করে আসেন। তো বিকালে আসার পরে এখানে এসে দেখি যে 3টা বিআরটিসি গাড়ি, কিন্তু ডবল ডেকার। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা কেউ কিছু বলতে পারতো না, কোনো ওখানে স্টাফ নাই। পরে ভিতরে এসে জিজ্ঞাসা করলাম যে এখানে ওনারা মন্ত্রণালয়তে গেছে এই বিষয়গুলা সমাধান করার জন্য। দর্শক, আপনারা শুনতে পারছিলেন যে ওনাকে এক ধরনের আশ্বস্ত করা হয়েছিল যেন উনি স্টেশনে আসেন এবং তাকে বিকল্প কোনো ব্যবস্থা করে দেওয়া হবে। আসলে রেলওয়ে স্টাফদের এই কর্মবিরতির কারণে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এক ধরনের জনভোগান্তিতে পড়েছে এবং এই জনভোগান্তি কিন্তু গেল 2 দিন ধরেই চলছে। কমলাপুরের রেল স্টেশন থেকে এই ছিল আসলে সর্বশেষ। মোবাশ্বের, আপনাকে ধন্যবাদ। ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় সারা দেশে চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। রেল কর্তৃপক্ষ কোনো তথ্য না জানানোয় ক্ষুব্ধ তারা। ভাঙচুর করা হয়েছে রাজশাহীর রেল স্টেশনেও। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সারা দেশে বন্ধ ট্রেন চলাচল। চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। সকাল থেকে সব ট্রেনের শিডিউল বাতিল করেছে কর্তৃপক্ষ। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে আসতে শুরু করেন যাত্রীরা। কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েন তারা। ময়মনসিংহ থেকে যাত্রা বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে কর্তৃপক্ষ। 3/11/21 সালে অর্থ মন্ত্রণালয় কর্তৃক যে অবৈধ আদেশ রানিং স্টাফদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সেটা প্রত্যাহারের দাবিতে আমরা মূলত এই আন্দোলন। যারা অনলাইনে টিকিট কেটেছে তারা অনলাইনে ফেরত দিবে, 3 কার্য দিবসে তাদের ফিরতি টাকা ফেরত পাবে। রাজশাহী রেল স্টেশনে শত শত যাত্রী অনেকটা অবরুদ্ধ অবস্থায়। বিক্ষোভও করেন তারা। ক্ষোভে স্টেশনের দোতলায় টিটিই এবং ইলেকট্রিক কক্ষ ভাঙচুরের চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে কর্তব্যরত স্টেশন মাস্টার সহ কর্মচারী ও নিরাপত্তা কর্মীরা গা ঢাকা দেয়। পরে খবর পেয়ে রাজশাহী রেল স্টেশনে পৌঁছান সেনা সদস্যরা। স্থবির অবস্থা সিলেট রেলওয়ে স্টেশনেও। বিপাকে হাজারো যাত্রী। খুলনা থেকেও ছেড়ে যায়নি কোনো ট্রেন। শত শত যাত্রী স্টেশন থেকে ফিরে যাচ্ছেন। স্টেশনের মাইকে ঘোষণা করা হচ্ছে অনিবার্য কারণবশত ট্রেন চলাচল বন্ধ রয়েছে, ফেরত দেয়া হচ্ছে টিকিটের টাকা। ব্রাহ্মণবাড়িয়ায়ও দুর্ভোগে ট্রেন যাত্রীরা। বিকল্প হিসেবে সড়ক পথকেই বেছে নিয়েছেন অনেকে। টিকিটের টাকা ফেরত পেতে ভোগান্তির অভিযোগ করেছেন যাত্রীরা। গাজীপুরেও ঢাকা রাজশাহী ও ঢাকা ময়মনসিংহ রেল লাইনের ট্রেন চলাচল বন্ধ। টঙ্গী স্টেশন দিয়ে চলছে না ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটের ট্রেন। ভোগান্তিতে যাত্রীরা। রেল যোগাযোগ বন্ধ, চালকরা নাকি ধর্মঘট ডেকেছে তাদের দাবি আদায়ের জন্য। ঢাকায় ট্রেন ঢুকছে কিন্তু ঢাকা থেকে কোনো ট্রেন যাচ্ছে না 12টার পর থেকে। নাটোরে ট্রেন না ছাড়ায় দ্বিগুণ ভাড়া দিয়ে বিকল্প ব্যবস্থায় ছোট ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। অগ্রিম টিকিট সংগ্রহকারীদের স্টেশন কাউন্টার থেকে টিকিটের মূল্য ফেরত দিলেও কখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা জানাতে পারছে না স্টেশন কর্তৃপক্ষ। তিতুমির এক্সপ্রেস ধরার জন্য সকালবেলা সমস্ত খেলোয়াড় নিয়ে আসছি। আসার পরে শুনি যে আজকে গোটা বাংলাদেশের ট্রেন বন্ধ। আজকে অনেক চেষ্টা করার পরও কালকে অনলাইনে টিকিটটা কাটলাম, কিন্তু কাটার পরে এসে দেখি যে আজকে সকাল থেকে আর কি ট্রেনটা বন্ধ। কন্ট্রোল থেকে অনুমতি দেওয়া হয়েছে যে সকল যাত্রী পূর্বে টিকিট কাটা ছিল তাদের টিকিটকে রিফান্ড করা হবে এবং যারা টিকিট কাটে নাই তাদেরকে আপাতত টিকিট দেওয়া থেকে বিরত আছে। ট্রেন চলাচল বন্ধ আছে, এই কারণে যারা অগ্রিম টিকিট কাটছে তাদেরকে টিকিটগুলো আমরা ফেরত করে টাকাগুলো ব্যাক দিয়ে দিচ্ছি। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার রাত 12টার পর থেকে কর্মবিরতিতে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে তার শাসনামলে গুম খুনের ঘটনা ঘটেছে বলে হিউম্যান রাইটস ওয়াচের কমিশনের রিপোর্টে উঠে এসেছে। সন্ধ্যায় যমুনায় হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক এলিনাথ পিয়ারসন জুলাই অভ্যুত্থান সহ হাসিনা আমলের মানবাধিকার নিয়ে এই রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন, আগস্ট অভ্যুত্থানের পর র্যাব শেখ হাসিনার আমলে তাদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চেয়েছে। সেসব অফিসার এসব হত্যাকাণ্ডের সাথে জড়িত
তাদের বিচার চলমান। এছাড়া মানবাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠনের এশিয়া অঞ্চলের প্রধানের কাছে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সকল মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। নিশ্চয়তা দেন জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার। এদিকে দ্রুত আর কাঠামোগত সংস্কার ছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কষ্টার্জিত অগ্রগতি ব্যর্থ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে হিউম্যান রাইটস ওয়াচ। র্যাবকে ডেথ স্কোয়াড উল্লেখ করে বাহিনীটির বিলুপ্তির পরামর্শও দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি। নিউ ইয়র্ক ভিত্তিক এই মানবাধিকার সংস্থার 50 পাতার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই সংস্কার দরকার। সমালোচকদের দমনে আটকাদেশ ও বিতর্কিত আইন বাতিলের অনুরোধ জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে জনপ্রশাসন, বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর কাঠামোগত সংস্কারের আহ্বানও জানানো হয়েছে। টেকসই সংস্কারের সুপারিশের পাশাপাশি গণগ্রেপ্তার, অজ্ঞাতনামা মামলা আর রিমান্ড বন্ধে নিষেধাজ্ঞা দেওয়ার পরামর্শ দিয়েছে HRW। র্যাবের বিরুদ্ধে ওঠা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন আর গুমের ঘটনা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। প্রচলিত আইন অনুযায়ী পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়াও বেনামি প্রতিষ্ঠানের নামে 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলে আহসানুল আলম ও তার ভাই রাশেদুল আলম সহ 52 জনের বিরুদ্ধে দুদক মামলা করেছে বলেও জানান মহাপরিচালক। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। 24-এর গণহত্যা, দুর্নীতির অভিযোগ সহ শতাধিক মামলা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। মামলা হলেও পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে ফেরানো নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। এবার তাকে দেশে ফেরানো নিয়ে মুখ খুললেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। মঙ্গলবার দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রচলিত আইনেই শেখ হাসিনাকে ফেরানো সম্ভব। সরকার এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা সহ দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে কাজ করছেন। আমাদের এই সংক্রান্তে গঠিত তদন্ত দল কাজ করছেন। সুতরাং আইন অনুযায়ী সবকিছুই বিবেচনা করা হবে এবং সেই ধরনেরই প্রচেষ্টা অব্যাহত আছে। দুদক মহাপরিচালক কথা বলেন এস আলমের দুর্নীতি নিয়েও। জানান, বেনামি প্রতিষ্ঠানের নামে 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলে, ভাই সহ 52 জনের নামে মামলা করেছে দুদক। পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক অসদাচরণ, প্রতারণা, জাল জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC খাতুনগঞ্জ শাখা চট্টগ্রাম হতে 827 কোটি 42 লক্ষ টাকারও বেশি টাকা আত্মসাৎ সহ বিনিয়োগকৃত অর্থের প্রকৃত উৎস প্রকৃতি গোপন করার জন্য হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণিত হওয়ায় জনাব আহসানুল আলম, সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালনা পর্ষদ ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রধান কার্যালয় ঢাকা, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেড সহ 52 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। জনাব নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা 3 আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের 51 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও 33টি ব্যাংক অ্যাকাউন্টে 208 কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ধন্যবাদ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সাথে বৈঠকে দাবি মেনে নেবার আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। সচিবালয়ে বৈঠক শেষে শিক্ষার্থীরা একথা জানান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 7 কলেজের শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে, পর্যায়ক্রমে এসব দাবি মেনে নেওয়া হবে। 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় অবকাঠামোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে সরকারের সঙ্গে। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত 7 কলেজের শিক্ষার্থীদের সাথে রবিবার রাতে সংঘর্ষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে মঙ্গলবার সচিবালয়ে 7 কলেজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন কয়েকজন উপদেষ্টা। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনা করা হচ্ছে। আমার 2 ছোট ভাইয়ের সাথে আমার আবার এই ঢাকা কলেজের পুরানো দিনের অনেক স্মৃতি নিয়ে আলাপ হলো এবং তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নিব। এ সময় শিক্ষার্থীরা জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আশ্বাসে আপাতত আন্দোলনের কর্মসূচি বাতিল করেছেন তারা। আমরা যে বলেছিলাম যে 24 ঘন্টা পরে আমরা 7 কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ অন্যান্য বাস যে চলতে দিব না সহ যে কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। আমাদের সাথে এখানে ফলপ্রসূ পজিটিভ একটি মতামত বা আলোচনা সভা হয়েছে। আমরা আশা করছি তার পজিটিভ সিদ্ধান্তই আসবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি আমি আমাদের 7 কলেজের সকল শিক্ষার্থীকে বলতে চাচ্ছি যে সকলকে অভিনন্দন, তোমরা একটা নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছ। আমরা শতভাগ আশ্বস্ত, কারণ আশ্বস্ত না হওয়ার কোনো কারণই নেই, যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনের ব্যক্তিবর্গ আসলে আমাদের আশ্বাস দিয়েছেন এবং তারা নিজেরাই এটার সাথে সম্পৃক্ত এবং তারা নিজেরাই কাজ করছেন। সুতরাং সেখানে আমাদের আসলে হতাশ হওয়ার কোনো জায়গাই নেই। তারা আমাদের কাছ থেকে 3 দিনের সময় নিয়েছেন। আমরা 3 দিনের সময় তাদেরকে আমরা 3 দিনের সময় দিয়েছি। আশা করি এই 3 দিনের মধ্যে থেকে রাকিবের ব্যাপারে যে হামলাটা হয়েছে সেই হামলার সুষ্ঠু তদন্ত করে একটা সুষ্ঠু বিচার হবে। আলাদা বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো পাওয়ার আশ্বাসে খুশি হলেও আহত সহপাঠীদের কথা বিবেচনা করে আনন্দ মিছিল করা হচ্ছে না বলেও জানান শিক্ষার্থী প্রতিনিধিরা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। এদিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, ঢাকার বড় 7টি কলেজের শিক্ষার্থী ভর্তি না করার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঘোষণা দিয়েছে এটি তার সঙ্গে আলোচনা করে দেয়া হয়নি। এবছর থেকে ভর্তি করা হবে না, এটার জন্য তারা প্রস্তুত ছিলেন না। মঙ্গলবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন। প্রথমত এই কলেজগুলোকে সমন্বিত করে একটা কাঠামোয় এনে একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে গেলে এটা তো অন্যান্য বিশ্ববিদ্যালয়কে নকল করে হবে না, এটার একটা নতুন মডেল তৈরি করতে হবে, সেটার জন্যই তো কাজ করা হচ্ছে। তার চলছে, কিন্তু এইরকম বিশ্ববিদ্যালয় করতে, যে কোনো বিশ্ববিদ্যালয় করতে গেলে তার একটা বিধান লাগে। শেখ হাসিনার নির্দেশেই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করার অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর থেকেই সমস্যার সূত্রপাত বলে জানিয়েছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হয়েছে লাখো শিক্ষার্থী। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। শিক্ষাবিদ ও পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য ডক্টর আশরাফুল ইসলাম চৌধুরীর মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সংখ্যা ছিলই। এটিকে অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের দীর্ঘদিনের বঞ্চনার বহিঃপ্রকাশ বলেও তিনি মনে করেন। এটা আমার কাছে মনে হয় যে এটা প্রত্যাশিতই ছিল, কারণ আমরা সমস্যাটাকে গত 8 বছর জিয়ে রেখেছি। আমার মনে হয় জাস্ট ডেলিবারেটলি। হ্যাঁ, এইটা এমন কোনো বড় ইস্যু ছিল না যেটা সমাধান করতে পারতাম না। ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ আইকে সেলিমুল্লাহ খন্দকার জানান, 7 কলেজের জটিলতা শুরু 2017 সালে। সে বছরের ফেব্রুয়ারিতে ঢাকার 7টি জনবহুল কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হয় তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুনুর রশিদকে। দ্বিমত করেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আরিফিন সিদ্দিকও। তড়িঘড়ি করে এই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দিয়ে একটা প্রজ্ঞাপন জারি করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করা হয় যে আমরা অন্যান্য কলেজকে পর্যায়ক্রমে হস্তান্তর করব। এটা হচ্ছে আসলে মূল ঘটনা। এর বাইরে যেগুলো অনেক সময় মিডিয়া আসছে এগুলো কিন্তু ঠিক না। কিন্তু সক্ষমতায় না থাকায় লাখো শিক্ষার্থী ও তাদের কার্যক্রম সামলাতে হিমশিম খেতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। নানা সময়ে বিভিন্ন ইস্যুতে আন্দোলনও করেছে অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও 2019 সালে প্রথমবারের মতো অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন ও বিক্ষোভ করে। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষকদের আর্থিক সুবিধা দিতে সমস্যা সমাধানে মনোযোগ না দিয়ে তালগোল পাকিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
সমস্যাটা কিন্তু আমরা সৃষ্টি করেছি কিছু আপনার ব্যক্তিকে গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য, কারণ এটা কিন্তু বিশাল একটা আর্থিক লেনদেনের বিষয় এখানে জড়িত। কারণ 7টা কলেজে পরীক্ষা, একাডেমি, অন্যান্য কার্যক্রম, এর সাথে তুমি চাইলে তোমার পছন্দের লোককে ইনভলভ করে তাদের কিছু আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ করে দিতে পারো, এবং সেইখান থেকেই শুরু। ম্যানুয়ালি যদি আপনি টেবুলেশন বা রেজাল্টশিট তৈরি করতে যান, প্রতি ইয়ারে আমার লাগবে 3 মাস 4 মাস। এটার সাথে বিশাল আর্থিক ইনভলভমেন্ট আছে। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই ক্ষমতাটা ছাড়বে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক আছেন হঠাৎ করে কমেন্ট করে, উল্টাপাল্টা কমেন্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওনারা উস্কানি দেন, আবার আমাদের ছাত্রদের সম্পর্কে আজে তাচ্ছিল্য মন্তব্য করেন, উস্কে দেন। শিক্ষাবিদরা বলছেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আপাতত সম্ভব নয়। এজন্য হয় তাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ফিরিয়ে নিতে হবে, না হলে আলাদা অথরিটি করে কার্যক্রম স্বাভাবিক রাখা যেতে পারে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জাতীয়করণের আশ্বাসে অবশেষে কর্মসূচি প্রত্যাহার করলেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। সেই সঙ্গে আগামী জুনের মধ্যে দাবি বাস্তবায়নের দাবিও জানিয়েছেন তারা। বিকেলে সচিবালয়ে বৈঠক শেষে জাতীয়করণের ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব SM মাসুদুল হক। তবে আগামী জুনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে 1 জুলাই থেকে আবারও আন্দোলনের ঘোষণা দেন শিক্ষকরা। রিপোর্ট ওবায়দুল্লাহ মামুনের। সারা দেশে 1519টি ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে গত 10 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবে আন্দোলন করে আসছেন শিক্ষকরা। কয়েক দফা পুলিশ লাঠিচার্জের পর গত সোমবার থেকে শাহবাগে আন্দোলন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। জাতীয়করণের দাবিতে মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত আলটিমেটাম বেঁধে দেন তারা। অবশেষে সচিবালয়ে বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের দাবি মেনে নেওয়ার কথা জানায়। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক প্রাথমিক শ্রেণী খোলার অনুমোদনের পাশাপাশি শিক্ষক নিয়োগও দিবে সরকার। এদিকে দাবি আদায় হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষকরা। তাদের কেউ কেউ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত উদ্যোগী হওয়ার আহ্বান জানান। এই ছাত্র জনতার 24-এর বিপ্লবের মধ্য দিয়ে আল্লাহ পাক একটা নিরসনের ব্যবস্থা করেছেন ইনশাআল্লাহ। আমরা এতে খুশি, যেহেতু আমরা এতদিন কিছুই পাই নাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক জায়গায় করে তালিকাবদ্ধ করে পর্যায়ক্রমে আমাদেরকে জাতীয়করণ আওতায় নিয়ে আসবে। আর এখন এমপিভুক্ত করা হবে এবং আমাদের যে 6 দফা ছিল 6 দফা তারা মেনে নিয়েছে। এখন আমরা প্রতিষ্ঠানে ফিরে দেবো এবং আমাদের সহস্থানে যাবো এবং আমরা আমাদের দায়িত্ব পালন করব। সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার ঘোষণার পর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। মিলার জানান, গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হলে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত EU। SM ফাইজের রিপোর্টে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোরসোরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু করেছে কমিশন। দেশি বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নেওয়া হচ্ছে পরামর্শ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যে নির্বাচনটা হবে তার জন্য আমরা কতটুকু প্রস্তুত আছি, কিভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের ভোটার রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত এগিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতিগুলো, সেটা টাইমলাইন কীরকম হবে ইত্যাদি জানতে চেয়েছেন। আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। আর জানতে চেয়েছে ওনারা যেটা বলেছেন যে এই বাংলাদেশের এই অগ্রযাত্রায় ওনারা সাহায্য করতে প্রস্তুত, সব ধরনের সহায়তা ওনারা দিতে প্রস্তুত। আমরা বলেছি যে আমাদের যে কমিটমেন্ট যে ফর এ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন, সেটা অ্যাচিভ করার জন্য, ডেলিভার করার জন্য আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে আগাচ্ছি। বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতেও একমত EU। ওনারা রিফর্মের প্রতি একটু গুরুত্ব দিচ্ছেন, যে রিফর্মের জন্য টাইমটা খুব শর্ট হয়ে যাচ্ছে, এটা মনে করছেন। ওনারা দে আর এমফাসাইজিং দি রিফর্ম প্রসেস টু গো অন। আমরা কোনো ইসির স্বাধীনতা কম্প্রোমাইজড হোক এটা আমরা চাই না, এই কথাটা ওনাদেরকে আমরা জানিয়েছি। তারা অ্যাপ্রিসিয়েট করছে, বলে যে আমরা বিশ্বাস করি দি ইসি শুড বি ইন্ডিপেন্ডেন্ট, আদারওয়াইজ দে ক্যান নট ডেলিভার, যেটা জাতি তাদের কাছে প্রত্যাশা করে তারা ডেলিভার করতে পারবে না।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, নির্বাচন প্রস্তুতির অগ্রগতি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। সেই সঙ্গে নির্বাচন আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ। বাংলাদেশে আগামী নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে খুবই সুন্দর আলোচনা হয়েছে। আমি এখানে এসেছি স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বার্তা নিয়ে। আমি প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞেস করেছি তাকে এবং বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশকে সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন কি ভূমিকা রাখতে পারে, কি করতে পারে। সিইসি জানান, ইইউকে আশ্বস্ত করা হয়েছে ভোটের মাধ্যমে জনগণের আস্থা ফেরাতে কাজ করছে নির্বাচন কমিশন। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ 2025 উপলক্ষে সকালে ঠাকুরগাঁও তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান। নির্বাচন কমিশনার আরও বলেন, সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। কয়েকটি সংস্কার পরিষদ তাদের সুপারিশ পেশ করেছে। এছাড়াও নির্বাচনের জন্য পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম উপহার দিতে কাজ চলছে বলেও জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচনের দিকে অন্যান্য দেশের মতো নজর রাখছে ব্রাজিলও। দেশটির রাষ্ট্রদূত বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে কৃষি, গার্মেন্টস সহ বাণিজ্যিক সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। অন্যদিকে দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য নবায়ন কার্যক্রম নিয়ে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সতর্ক করে দেন, আওয়ামী লীগের কেউ যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সকালে আসেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে মূলত আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের ফুটবলের উন্নয়নেও ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয় বিএনপির প্রতিনিধি দলের। তারা চিন্তা করছে, প্ল্যান করছে বাংলাদেশে তারা ওয়্যার হাউস করে, স্টোরেজ করে বড় আকারে এখানে মাংস রপ্তানি করতে পারবে কিনা সম্ভাবনা দেখছে। কারণ এখানে দাম তো অনেক বেশি এবং ইম্পোর্ট করলে কিন্তু তার থেকে অনেক কম হবে। তবে সাথে সাথে আমাদের যাতে গবাদি পশুর যে চাষবাস হচ্ছে এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাও মাথায় রাখতে হবে। নির্বাচন নিয়ে কথা হচ্ছে, তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে, এখন তারা মন্তব্য করেছে নির্বাচন তারা মনে করছে নির্বাচন হবে এবং বাকিটা বলা যাবে না। এদিকে দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সদস্য নবায়নের দেশব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, একটি মহল বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার অপচেষ্টা করছে। তাদের বিষয়ে দলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানান রুহুল কবির রিজভী। আওয়ামী ফ্যাসিবাদের কীট পতঙ্গরা, এই কীট পতঙ্গরা যাতে ঢুকতে না পারে এই ব্যাপারে মানে খুব শক্ত নির্দেশনা আমরা জেলাগুলোকে আমরা দিচ্ছি। যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন বা অব্যাহতি পেয়েছেন, এরা কেউ নবায়ন করতে পারবে না। আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার, ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? দুই একটা তথ্য প্রমাণের মধ্যে দিয়ে আমরা বলতে চাই, ছাত্রদল করত, এখন সে মেধা তালিকায় 1 নম্বরে এবং সিরিয়ালে 1 নম্বরে। তাকে বাদ দিয়ে বিশেষ একটি রাজনৈতিক দলের 5 নম্বর থেকে নিয়ে এসে বসানো হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো দলের না হয়ে আরো নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান রুহুল কবির রিজভী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় 3 পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা হলেন এডিসি এম মইনুল ইসলাম, বরখাস্ত হওয়া ওসি আরশাদ হোসেন ও এএসআই চঞ্চল চন্দ্র সরকার। তাদের একজনের 23 ফেব্রুয়ারি ও বাকি 2 জনের 24 মার্চ পরবর্তী শুনানির দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। আহমেদ সরওয়ারের রিপোর্ট। 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলার সময় 19 জুলাই রামপুরা থানার মেরাদিয়াতে নির্মাণাধীন এক বাড়ির কার্নিশে ঝুলে থাকা এক কিশোরকে গুলি করার দৃশ্য এটি। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে।
31 জুলাই হাইকোর্ট এলাকায় আন্দোলনকারী এক শিক্ষার্থীর মুখ চেপে ধরেন সে সময়ে শাহবাগ থানার ওসি অপারেশন আরশাদ হোসেন আকাশ। পরবর্তীতে যাকে বরখাস্ত করা হয় তাকেও গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানি মনোভাব। এছাড়া মিরপুর এলাকায় সংগঠিত হত্যাকাণ্ডে এডিসি মইনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এই 3 জনকে মঙ্গলবার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রসিকিউশনের আবেদনের উপর শুনানি শেষে তাদের 3 জনকেই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল। আপনারা দেখে থাকবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একজন ছাত্রকে যে মুখ চেপে ধরেছিল, এই ছবিটি সব জায়গায় ছড়িয়ে গিয়েছিল। সেই পুলিশ অফিসার ছিলেন আরশাদ, তাকে আজকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং গ্রেফতারের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী তারিখ 23/2/2025, এটি চাংখারপুলের একটি ঘটনা। আরেকটি মামলায় চঞ্চল চন্দ্র সরকার, তাকেও গ্রেফতারপূর্বক আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। রামপুরা এবং বাড্ডায় এই ঘটনাটি ঘটেছিল। কার্নিশের সাথে ঝুলন্ত এক নিরীহ 18 বছর বয়স্ক ব্যক্তিকে বারবার গুলি করছিল, সেটাও আমরা দেখেছি। সেই গুলিকারী ব্যক্তি চঞ্চল চন্দ্র সরকার, তাকে গ্রেফতার করে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এই মামলার পরবর্তী তারিখ 24 মার্চ 2025। আরেকজন আসামি এম মইনুল ইসলাম, সে মিরপুরের ঘটনায় অভিযুক্ত, তাকেও ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা মূলে গ্রেফতার করে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই 3 জন আসামিকেই ট্রাইব্যুনাল একটি আদেশের মাধ্যমে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে এখন পর্যন্ত 30 আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। 1971 সালের রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করেই এই দেশের রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার রাতে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি এই বিষয়ে বিস্তারিত কথা লেখেন। পোস্টে মাহফুজ লিখেছেন, মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ, ছাত্র জনতার অভ্যুত্থান মানে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করা যেতে পারে, কিন্তু সে সবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে। যেমন শেখ মুজিবের ফ্যাসিস্ট হয়ে ওঠা নিয়ে কথা বলা যেতে পারে, তবে 72 পূর্ব শেখ মুজিবুর রহমানকে প্রাপ্য গুরুত্ব দিতে হবে। মাহফুজ আলম আরও লেখেন, জুলাই বাংলাদেশের ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে ছাত্র নেতৃত্বে সর্বজনের অভ্যুত্থান। মধ্যপন্থী ও ভবিষ্যৎমুখী এই অভ্যুত্থানে ডান, বাম, চরম বা নরম পন্থার আশ্রয় নেই। বাইরের আশকারায় কেউ জুলাই বিপ্লবীদের ট্যাগ বা হুমকি দেওয়ার চেষ্টা করবেন না, বরং জুলাই বিপ্লবীদের সঙ্গে মৈত্রী করার কথাও বলেন মাহফুজ আলম। দুর্বল ব্যাংক এবং এস আলম গ্রুপের ব্যাংকের গ্রাহকদের কিছুদিন ধৈর্য ধরতে বলেছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। 22টি মন্ত্রণালয়ের আলাদা করে ক্ষুদ্র ঋণ বিতরণের লাইসেন্স দেওয়াকে অযৌক্তিক মন্তব্য করে জানান, সমবায় সমিতির নিজের সক্ষমতা নেই, কিন্তু তারা লাইসেন্স দিয়ে সমাজে বড় আর্থিক প্রতারণা করছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ক্ষুদ্র ঋণ নিয়ে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে গভর্নর কথা বলেন ব্যাংক খাত নিয়ে। দুর্বল ব্যাংক গ্রাহকদের আশ্বস্ত করেন তিনি। গভর্নর বলেন, ক্ষুদ্র ঋণ বিতরণে আলাদা আইনে পরিচালিত হচ্ছে গ্রামীণ ব্যাংক, তবে সবার ঋণ দেওয়ার লাইসেন্স আর্থিক অনিয়ম সৃষ্টি করছে। অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানের সচিব নাজমা মোবারক বলেন, বড় আকারের ঋণ দিয়ে ব্যাংকগুলো হয়রান হয়ে গেছে। বেক্সিমকো ফার্মা ও শাহিনপুকুর সিরামিক্সের বন্ধকি শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বেক্সিমকোর কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করার কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর বর্তমান শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, বেক্সিমকোর লে অফ প্রতিষ্ঠানগুলোর কর্মীদের বেতন দিতে 550 থেকে 600 কোটি টাকা দরকার। শেয়ার বিক্রি করে এত টাকার জোগাড় না হলেও এসব বেতন ভাতা ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করবে সরকার। শুধু বেক্সিমকো টেক্সটাইল অ্যাপারেল কোম্পানি ব্যাংক থেকে 28,544 কোটি 14 লাখ টাকা ঋণ নিয়েছে বলেও জানান এই উপদেষ্টা। শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করেন বিদায়ী কমিটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। সাংবাদিকরা জাতির বিবেক উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যম কর্মীরা তাদের লেখনীতে যত ভুল ত্রুটি তুলে ধরবেন, রাজনীতিবিদরা ততই নিজেদের সংশোধন করতে পারবে।
আগে যারা শরীয়তপুরের উন্নয়নের দায়িত্বে ছিলেন তারা জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন ঝিন্টু, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মনিরুল ইসলাম, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম সহ সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরও কিছু খবর নিয়ে এখন রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইসলামিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ এবং ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক প্রফেসর মোক্তার আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কাশেম মিয়া। নির্বাচন ছাড়া গণতন্ত্রের উত্তরণের আর কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে গাইবান্ধায় জেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্সি বলেছেন, বিএনপি শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী সহ সকল মানুষের জীবিকার নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে বদ্ধপরিকর। দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটের মণিকুড়ায় উপজেলা মৎস্যজীবী দলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে হাজারীবাগ থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা। এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি। বিশেষ বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ জহির উদ্দিন তুহিন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজারীবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাব্বির আহমেদ সানি। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন হয়েছে রাজধানীতে। সকালে মিরপুর পিএইচসি কনভেনশন হলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশকৃত শিক্ষার্থীদের দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তোলা ও সার্বিক বেকারত্ব নিরসনে ট্রেড কোর্স চালুর ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভিসি প্রফেসর ডক্টর এএসএম আমানুল্লাহ। ঢাকা কমার্স কলেজের তারুণ্যের উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক, কলেজের সাবেক শিক্ষার্থী এবং বর্তমান গভর্নিং বডির সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল আলম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দুর্বার রাজশাহীর পারিশ্রমিক কাণ্ডে তোলপাড় বিপিএল। একটা ফ্র্যাঞ্চাইজি নিজেদের আগ্রহের দল নিয়ে পেমেন্ট নিয়ে টালবাহানা করার ঘটনা অপ্রত্যাশিত মনে করছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আয়োজক হিসেবে ব্যর্থতার দায় নিজেদের বলে মন্তব্য করেন তিনি। সমস্যার সমাধান ভবিষ্যতের জন্য তুলে রাখলেন এই পরিচালক। মনির হোসেন খানের রিপোর্ট। বিপিএল যেখানে বিতর্ক সেখানে প্রধান উপদেষ্টার প্রেসক্রিপশনে এবার রোল মডেলের স্বপ্ন দেখিয়েছিলেন নতুন আয়োজকরা, কিন্তু এবারই বিতর্কটা ছাড়িয়েছে অন্য মাত্রায়। পারিশ্রমিক না পেয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। গুঞ্জন আছে চেক বাউন্সের। সমস্যা সমাধানে ফ্র্যাঞ্চাইজি ওনারদের বিসিবিতে মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ। নাজমুল আবেদিন ফাহিমের কণ্ঠে অসহায়ত্ব। আগামী 7 দিনে কতটুকু সমস্যার সমাধান হবে জানেন না তিনি। দল কিনে অর্থ পরিশোধ না করার চেষ্টা তার কাছে অপ্রত্যাশিত। এতটা আশা করিনি যে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হবে একটা দল নিতে, একটা দল পরিচালনা করতে, এবং সে এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে। আমি নিশ্চিত নই আরও 7 দিনে সেটার সমাধান কতটুকু হবে। যদিও এই সমস্যা একদিনে হয়নি। টুর্নামেন্ট শুরুর আগে ব্যাংক গ্যারান্টি দেয়নি ফ্র্যাঞ্চাইজিগুলো, টুর্নামেন্ট শুরুর পরও করেনি খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ। এত কিছু জেনেও বিপিএল আয়োজনের চ্যালেঞ্জ নিয়েছে বোর্ড। ব্যর্থতার দায় নিজেদের কাঁধে নিলেন ফাহিম। একেবারে শুরুতে আদৌ করতে পারবো কিনা সেটা নিয়েও আমাদের একটা শঙ্কা ছিল, কিন্তু বাট শেষ পর্যন্ত করা গেছে। এটা একদিক দিয়ে ভালো, কিন্তু করতে গিয়ে যতটুকু প্রস্তুতি দরকার ছিল বা যতটুকু খুঁটিনাটি বিষয় নিয়ে দেখার প্রয়োজন ছিল সেটা হয়তো আমরা করতে পারিনি। সেই ব্যর্থতা হয়তো আমাদের, বাট অ্যাট দ্য সেম টাইম যে পরিস্থিতিতে সেটা এই টুর্নামেন্ট আমাদের করতে হয়েছে, আশা করি সেটাও সবাই মনে রাখবেন। বাট আমাদের ব্যর্থতা আছে, এটা অ্যাভয়েড করার কোনো অবকাশ নেই। অ্যাট দি এন্ড অফ দি ডে কিন্তু এটা বোর্ডের দায়িত্ব তো আছেই, অবশ্যই বোর্ডের দায়িত্ব আছেই।
এবং উই ক্যানট সে যে না সামওয়ান এলস ইজ রেসপন্সিবল ফর ইট। সো আমাদেরকে দায়িত্ব নিতেই হবে এটা। শুধু রাজশাহী নয়, খেলোয়াড়দের সঙ্গে অশোভন আচরণ চিটাগাং কিংস স্বত্বাধিকারীর। ঢাকার বিপক্ষে আছে ফিক্সিংয়ের গুঞ্জন। উই ডোন্ট এক্সপেক্ট যে এরকম মন্তব্য কেউ করবেন। অ্যাট দি এন্ড অফ দি ডে উই রেসপেক্ট ইচ আদার। এই জিনিসটা থাকাটা খুব জরুরি, স্পেশালি যারা লিডিং পর্যায়ে থাকবেন, যারা একটা ফ্র্যাঞ্চাইজি মালিক হবেন, একটা টিমের ক্যাপ্টেন হবেন। বিসিবিতে পরিবর্তন এসেছে, তবে বাড়েনি সাংগঠনিক দক্ষতা। এবারের শিক্ষায় আগামীতে ভালো টুর্নামেন্ট আয়োজনের আশ্বাস নাজমুল আবেদিন ফাহিমের। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। আমরা সংবাদ শেষ করছি। ক্রাউন সিমের শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বিএনপির প্রতি আস্থা রাখতে চাইছে মানুষ, আস্থা নষ্টে কাজ করলে প্রশ্রয় নয়, সতর্ক করলেন তারেক রহমান। জনগণের বিপক্ষে গেলে 5 আগস্টের পরিণতির হুঁশিয়ারি। রেলের রানিং স্টাফদের ধর্মঘটে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, দিনভর দুর্ভোগ। যৌক্তিক দাবি মানা হয়েছে, নতুন বরাদ্দ সম্ভব নয়, জানালেন উপদেষ্টারা। শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন, প্রধান উপদেষ্টার কাছে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন। প্রচলিত আইনে হাসিনাকে দেশে ফেরানো সম্ভব, আশা দুদক ডিজির। স্বরাষ্ট্র তথ্য উপদেষ্টার আশ্বাসে 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার, জাতীয়করণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের সব প্রস্তুতি নিয়েছে কমিশন, ইইউকে জানিয়েছেন সিইসি। ডিসেম্বরকে সামনে রেখে প্রস্তুতি চলছে, বললেন ইসি সানাউল্লাহ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ, শুভরাত্রি। কে